ছেড়ে দেওয়ার জন্য তো হাতটা ধরিনি। এই হাত ধরার অধিকার অনেক আগেই অর্জন করে নিয়েছি। কারোর কথা ছেড়ে দেব ভাবলে কিভাবে? তানভীর শক্ত গলায় বলে। কিসের অধিকার? আমি আপনাকে কোনো অধিকার দেইনি। ওকে। তাহলে ছাড়ুন আমাকে। মেয়ে দেখলে স্পর্শ করতে ইচ্ছে করে, তাই না? ছাড়ুন আমাকে, অসভ্য। অধীরাজ আলিঙ্গন আরো গভীর করে বলে। খুব রেগে আছো তাই না? রাগ করব কেন আমি? আর অপরিচিতদের উপর রাগ করা বোকামি ছাড়া কিছুই নয়। অধীরাজ কপাল কুঁচকে বলে। আমি অপরিচিত? কে আপনি? অধীরাজ তানভীর গলাটা সামান্য চেপে ধরে নিজের মুখের দিকে ফেরায়। তানভীর তবুও তাকায় না। অধীরাজ সামান্য হেসে রমণীর ঠোঁটে শক্ত করে চুমু খায়। তানভীর ছটফটিয়ে ওঠে। অধীরাজ একই অবস্থায় বলে। এখন বলো আমি কে? যদি এরপরও বলো আমাকে চেনো না, তাহলে বাকি পদক্ষেপও নেব। তানভীর তেজি গলায় বলে। চুমু কেন খেয়েছেন? আমার ইচ্ছে। কেন বললে আমাকে চিনো না? মিথ্যে তো বলিনি। যদি পরিচিত হতাম তাহলে অবশ্যই একটা ফোন কল যেত আমার মোবাইলে। অন্তত খোঁজ নিতেন বেঁচে আছি নাকি মরে গিয়েছি। এখন তো দেখা যাচ্ছে মরে পচে থাকবো, তবুও জানতে পারবে না। তানভীর কথাগুলো বলতে বলতে হুট করেই থেমে যায়। থেমে যেতে সে বাধ্য হয়। বেশি কথা বলে ফেললে আবেগের বশে চোখ দিয়ে পানি ঝরে পড়বে, যেটা সে এই মুহূর্তে চাচ্ছে না। অধীরাজ ঘন ঘন নিঃশ্বাস ফেলে আচমকা তানভীর মাথাটা নিজের বক্ষের সাথে চেপে ধরে। মাথায় চুমু খেয়ে অস্থির গলায় বলে। সরি জান, কাজের মধ্যে ডুবেছিলাম। এদিক সেদিক কাজে ডিল ছিল প্রচুর। আরিফ স্যার এখানে নেই, তিনি ইটালি আছে। কাজের চাপটা একটু বেশি বেড়ে গিয়েছে। আমি ইচ্ছে করে ফোন দিইনি। সামান্য কথা বলে নিজের মনকে অস্থির করে তুলতে চাইনি। লম্বা সময় খুঁজছিলাম। তানভীর ভাঙা গলায় বলে। সেই লম্বা সময় বুঝি এক সপ্তাহের ভেতরেও হয়নি? তুমি আমার সম্পর্কে সব জানো তানভি। আমার পরিচয় জানো তুমি। আমি সাধারণ জীবনযাপন করি না। আমি আর ৫ জন সাধারণ প্রেমিক পুরুষের মতো প্রেমিকাকে নিয়ে হাঁটতে বের হতে পারবো না। তাকে নিয়ে কোথাও শান্তিতে ঘুরতে যেতে পারবো না। সময় দিতে পারবো না। সব জেনেই তো আমাকে ভালোবেসেছো। তাহলে আজ এত অভিযোগ কেন? কেন এইসব বলে আমাকে ভেঙে দিচ্ছ? তানভীর নাক টেনে বলে। আমি তো বলিনি আমাকে নিয়ে হাঁটতে নিয়ে যাওয়ার জন্য। আমি তো একবারের জন্যও বলিনি আর ৫ জন প্রেমিক পুরুষের মতো ট্রিট করতে। তোমার অস্তিত্ব পরিচয় সব জেনেই ভালোবেসেছি। সব জেনেই তোমার প্রতি এতটা উন্মাদ হয়েছি। ভালোবেসেছি আমি তোমাকে রাজ। একদিন না দেখলে অস্থির লাগে নিজেকে। ১ ঘন্টা চাইনি তোমার থেকে, জাস্ট একটা মিনিট চাই। এক পলক দেখে না হয় চোখ বন্ধ করে ফেলবো, কিন্তু সেই একটা মিনিট দেখার সুযোগও তুমি আমাকে দাও না। তো খুব পাষাণ তুমি রাজ, প্রচন্ড পাষাণ। অধীরাজ নিশ্চুপ হয়ে প্রেয়সীর অভিযোগগুলো শোনে। অধীরাজকে কথা বলতে না দেখে তানভি পুনরায় বলে। আজ যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো তুমি মাসেও খবর নিতে না আমার। হয়তো বলেই যেতে তানভীর নামক একটা মেয়ে আছে। নিতে হবে না তোমাকে আর কোনো খবর। ভালো তো আমি বেসেছি, দহনটা না হয় আমি একাই সহ্য করবো। আমি ভালোবাসি না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? প্রেমিক হতে হলে কি করতে হয়? তানভি মলিন হেসে বলে। প্রেমিক হতে হলে কিছুই করতে হয় না। ভালোবাসা যদি দুজনের মনে বিদ্যমান থাকে, তবে প্রেমিকের সামান্য উপস্থিতি প্রেমিকার হাসির কারণ, প্রেমিকের একটা ফোন কল প্রেমিকার সব থেকে তৃপ্তির কারণ। হোক কথা বলার সময় ১০ সেকেন্ড, কি আসে যায় তাতে? অধীরাজ তানভীর মুখটা দুই হাতের মধ্যে আগলে নেয়। ভ্রু নাচিয়ে বলে। আমার প্রেমের প্রতিটা লাইন তোমাকে বোঝাবো তানভীর না। সময় আমার আসতে দাও। আপাতত সমস্ত অভিযোগ আমি মাথা পেতে নিলাম, কিন্তু সেটা বেশি দিনের নয়। হয়তো আর কয়েকটা দিন বিয়ে করব তোমাকে। বউ বানাবো আমার। আমার বউ হবে তুমি মিসেস অধিরাজ। প্রতিটা সময় বুঝবে আমার প্রেম কী জিনিস। আমার প্রেমের অর্থ অন্যরকম। আর ৫ জন প্রেমিক পুরুষের মতো কখনো ট্রিট করবো না। আগেও বলেছি, এখনও বলছি। এখন কথা বলি না সেজন্য অভিযোগ করো, কিন্তু তখন প্রতিটা পদক্ষেপ নিয়ে অভিযোগ করবে। এখনের অভিযোগ যেমন মাথা পেতে নিয়েছি, তখনেরটাও নিব। এখনের কান্না আমার কলিজা নাড়িয়ে তুলছে, কিন্তু তখনকার কান্না আমার তৃপ্তির কারণ হবে। শুধু সময়, পরিস্থিতি, অর্থ ভিন্ন হবে। তোমার মুখে অভিমান মারাত্মক মেয়ে। একজন শক্তপোক্ত দেহের ব্যক্তিকে নাড়িয়ে তোলার ক্ষমতা রাখে। তানভি লজ্জায় মাথা নিচু করে ফেলে। বিড়বিড় করে বলে। কি সব বলছো তুমি? তানভীর চোখ পাকিয়ে বলে। সেটা তখনকার ব্যাপার, এখন কেন লজ্জা দিচ্ছ আমাকে?
অধীরাজ হালকা হেসে বলে, মিথ্যে বলেছি? সার্টিফিকেট থাকলে এখনই লজ্জা ভাঙার কাজে লেগে পড়তাম, কিন্তু আফসোস সেই সার্টিফিকেট আমার হাতে এখনো আসেনি। তবে চিন্তা করো না, খুব দ্রুতই চলে আসবে। তানভীর চোয়াল শক্ত করে বলে, রাজ, আচ্ছা আচ্ছা, তুমি রেখে যাচ্ছ কেন? তুমি চাও না আমি যাতে সার্টিফিকেট হাতে পেয়ে যাই? তানভীর চোখ পাকিয়ে বলে, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? আমি বুঝি না ভেবেছ? কিসের ইঙ্গিত দিয়েছে? ধীরাজের ঠোঁটে দুষ্টু হাসি। তানভী অসহায় চোখে তাকায়। এসেছিল রেগে কয়েকটা কথা শোনাবে, অথচ এই লোকে তাকে পদে পদে লজ্জায় ফেলছে। তানভী রাগ দেখিয়ে বলে, আরেকবার এমন নির্লজ্জ কথা বললে কিন্তু আমি চলে যাব। ধীরাজ হেসে বলে, ছোট ছোট কথা দ্বারা প্রশিক্ষণ দিচ্ছি ভেবে, যাতে ফিউচারে বড় কথার ওজন সহ্য করতে পারো। এখন থেকে প্রশিক্ষণ নাও, পরে সহজ হয়ে যাবে। আমি শুদ্ধ পুরুষ নয় জান, তোমার সামনে পৃথিবীর সব থেকে অশুদ্ধ পুরুষ হতে চাই, আর সেটা হব। জাস্ট ওয়েট ফর দ্য টাইম টু কাম, বেবি এভরিওয়ান উইল রেকগনাইজ অধিরাজ প্রেজেন্টস। তানভী অধীরাজের বুকে খুশি মেরে বলে, সত্যি অনেক অসভ্য তুমি। যদি সময় হয় তাহলে নিজের বসের থেকে একটু প্রশিক্ষণ নিও, কিভাবে একটু লজ্জাশীল হতে হয়। এতটা গম্ভীর ব্যক্তি বাই এমন নির্লজ্জ হলে কিভাবে? অবশ্যই এই নির্লজ্জ রূপ তো আমি ছাড়া কেউ জানে না। অধীরাজ অবাক হয়ে বলে, কার থেকে প্রশিক্ষণ নিতে বলছো? নিক্সার থেকে। এভাবে অবাক হচ্ছ কেন? ভুল কিছু বলেছি আমি? অধীরাজ আশ্চর্য হয়ে বলে, বস লজ্জাশীল? হ্যাঁ। অধীরাজ হুট করেই কেসে ওঠে শব্দ করে, কাশিটা বন্ধ করে বিড়বিড় করে ওঠে। যে লোক বাসর করবে বলে সারা রাত রুমের সামনে ডক্টর দাঁড় করিয়ে রাখে, জানে কিছু একটা হয়ে যাবে, বাসর করে বউরে অজ্ঞান করে ফেলে, এই লোকের নাকি এত গুণ। সে নাকি আবার লজ্জাশীল। ওনার ফার্স্ট বাসরের কথা ইহ জনমও ভুলব না। সারা রাত সজাগ থাকতে হয়েছে আমাদের, তার উপর বেচারি ডক্টরকে পুরো রাত ভয় দেখিয়ে রাখতে হয়েছে। যে লোকের মুখ দিয়ে ঘন্টার হাজারটা নির্লজ্জ বাণী বের হয়, সে নাকি বলে লজ্জাশীল। হে বিধাতা, এমন কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? অধীরাজকে বিড়বিড় করতে দেখে তানভী কপাল কুঁচকে বলে, কি বিড়বিড় করছো? তোমার নিষ্পাপ স্যারের অতীত ঘাটাঘাটি করছে। যদি অতীতটা বলতে পারতাম তাহলে মুখোশটাও উন্মোচন করতে পারতাম। আমি যে তাদের থেকে কত শুদ্ধ তাহলে অন্তত বুঝতে। তানভী অবাক চোখে তাকিয়ে বলে, মুখোশ মানে? অধীরাজ থতমত খেয়ে বলে, এইসব কথা বাদ দাও, বসকে টানছো কেন আমাদের মধ্যে? চলো ভিতরে যাই। তানভী অস্থির গলায় বলে, কিন্তু রাজ, তুমি কিছু একটা বলতে চাচ্ছিলে, কিসের মুখোশ? অধীরাজ কথাটা এড়িয়ে যায়, উত্তর করল না তানভীকে। তানভী তপ্তশ্বাস ফেলে বলে, শোনো, বড় যান। মেহের মিনারে যেতে চাচ্ছে। অধীরাজ চমকে ওঠে। হোয়াট? তো কেন? ও মিনারে গিয়ে কি করবে এখন? তানভী ঠোঁট ভিজিয়ে বলে, একজন মেয়েকে নাকি সে স্যারের রুমে দেখেছে, তার সাথেই দেখা করতে যাচ্ছে। অধীরাজ অবাক হলো না তেমন। মেহের যখন মিনারে গিয়েছিল তখন সমস্ত কিছুই সে নিক আরিশ সিসিটিভি ফুটেজে দেখেছে। তাদের মধ্যে কি কথা হয়েছে সবই জানা। অধীরাজ শান্ত গলায় বলে, ওকে বলে দিও মেয়েটা চলে গিয়েছে। কে ছিল মেয়েটা? অধীরাজ স্বাভাবিক গলায় বলে, ছিল একজন। সেটা আমিও জানি, কিন্তু নিক স্যারের রুমে ছিল, এটা শুনে আশ্চর্য হয়েছি। ওনার রুমে তো কারো যাওয়ার অনুমতি নেই, সেখানে একজন মেয়ে ছিল। উনি তো মেয়েদের ছায়াও সহ্য করতে পারে না। তাহলে কাজ, যুদ্ধ, বিশেষ করে ক্ষমতা ধরে রাখতে গেলে জীবনে অনেক কিছুই করতে হয় তানবি। আর যে জিনিসটাকে মানুষ তীব্রভাবে ঘৃণা করে, সেটা পরবর্তীতে এক তীব্র আসক্তিও হতে পারে। কি বলতে চাইছো? নিক স্যার এখন আর মেয়েদের ঘৃণা করেন না? এর উত্তর বস দিতে পারবে, তবে আপাতত মেহেরকে জানিয়ে দাও সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু রাজ, ও আমাকে বারবার মিনতি করছিল যাতে তুমি রাজি হও। অধীরাজ ঘন নিঃশ্বাস নিয়ে বলে, তানবি, মেহের ওখানে গেলে অনেক কিছু ঘটে যাবে। ওর মাথার অপারেশনটা আগে হয়ে যাক, এরপর অনেক কিছুর সম্মুখীন হবে সে। বর্তমানে আমরা কেউ চাই না মেহের মিনারে পা রাখুক, ওর জন্য সেটা ভালো হবে না। তানভী অবাক হয়ে বলে, তোমার সব কথা কেমন দুয়াশা, কোনো বাক্যের সঠিক অর্থ বুঝতে পারছি না। কিসের সত্য? অধীরাজ তানভীর হাতটা ধরে বলে, তোমাকে বলার অনুমতি আমার কাছে নেই, সময় হলে তুমিও জানতে পারবে। সময় অপেক্ষা করো। তানভী মুচকি হেসে বলে, অপেক্ষায় থাকবো, তবে আশা রাখবো খারাপ কিছু নয়।
অধীরাজ ক্রমে আরও গম্ভীর হয়ে ওঠে। এই অনাবৃত সত্যটি 3টি জীবনের গতিপথ আমূল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এ উপলব্ধি তাকে অস্থির করে তোলে মুহূর্তেই। মেহের যদি জানতে পারেনি ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, তাহলে পরিণাম কি হবে? কোন সিদ্ধান্তের দিকে ঝুঁকবে? মেহের আর আরিশ দুজনেরই জীবন তখন অনিশ্চয়তার আবর্তনে পড়ে যাবে। মেহের যদি ভুলেও কোনো অমঙ্গল ডেকে আনে, তবে আরিশের শ্বাসরুদ্ধ হয়ে যাবে। যে ভাই বোনের গায়ে মাছিও বসতে দেয় না, সে কিভাবে চোখের সামনে বোনের ভাঙন প্রত্যক্ষ করবে? আর এই বন্ধুত্বের বুকে যদি সামান্য ফাটলও ধরে, তার অভিঘাতই বা কত গভীর হবে? এসব ভাবনায় অধীরাজের অন্তর দোলাচলে ভেঙে পড়ে, আরও বেকুল হয়ে ওঠে। ইতালির রোম নগরীর এক অচেনা প্রান্তে ইতিহাসের স্তব্ধ ইট পাথরের আড়ালে গোপনে সক্রিয় এক মাফিয়া কেন্দ্রে আজ এক অশুভ বৈঠকের আয়োজন হয়েছে। আবছা আলোয় মোড়া সে গোপন কক্ষে ধোঁয়ায় ভারী বাতাস আর নিঃশব্দ আতঙ্কের মাঝে সমবেত হয়েছে 27 জন মাফিয়া। প্রত্যেকে অপরাধ জগতের এক একটি অন্ধকার অধ্যায়। তাদের দৃষ্টিতে রয়েছে শীতল হিসাব আর কণ্ঠে নীরব হুমকির বিদ্যমান। তাদের প্রতিটা উপস্থিতিতে জমে ওঠে ক্ষমতার দম্ভ। বাইরে রোমের সভ্যতা নিশ্চিন্তে নিঃশ্বাস নিলেও ভেতরে ভেতরে রচিত হচ্ছে ষড়যন্ত্রের নকশা, যার প্রতিটি অংশ অন্ধকার জগতে ঘিরে। আর এই শুরুর উপরে হাত ঠেকিয়ে গম্ভীর হয়ে বসে, আর চোখে শিকারের দৃষ্টিতে সামনে থাকা 6 জন মাফিয়ার দিকে তাকায়। তাদের সবার দৃষ্টি এতক্ষণ আরিশের দিকেই ছিল। সবার মুখে হিংস্রতা থাকলেও কোথাও যেন এক প্রকার ভয়। কাঠের তৈরিকৃত চেয়ারে গোল হয়ে বসে আছে সবাই। সামনেই আছে একজন অর্ধবয়স্ক সিনিয়র মাফিয়া, তার কাছে সব দলিলপত্র। আরিশ গম্ভীর হয়ে এক হাতের সাহায্যে নিককে কিছু একটা মেসেজ করে। বাঁকা হেসে পুনরায় হেলান দিয়ে বসে। সবার উপস্থিতিতে ঘুপচি ঘরটার বাতাস পর্যন্ত ভারী হয়ে আছে। আলো আর অন্ধকারের মাঝখানে 27টা ছায়া বসে আছে। প্রত্যেকের চোখে আলাদা আগুন, কিন্তু লক্ষ্য একটাই। আরিশ চেয়ারে হেলান দিয়ে ঠোঁটে আধখানা সিগারেট চেপে ধরে। একজন মাফিয়া দাঁত চেপে বলে ওঠে, আরেকজন তেড়ে ওঠে। একজন তরুণ মাফিয়া টেবিলে ঘুষি মেরে গর্জে ওঠে। তার কথায় হাসি ফোটে কয়েকজনের মুখে। হাসিটা মানুষের না, যেন হিংস্র প্রাণীর। আরিশ ঠোঁট কামড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দলিল নিয়ে বসে থাকা অর্ধবয়স্ক লোকটার দিকে এগিয়ে যায়। অধরে বাঁকা হাসি ফুটিয়ে হিসিয়ে বলে, Check your phone, boss. A message has come from the gangster boss. অর্ধবয়স্ক মাফিয়াটা ক্ষুণ্ণ চোখে তাকিয়ে মুহূর্তেই মোবাইল অন করে। সাথে সাথে ভেসে ওঠে কয়েকটা লাইন। এখন সত্যি বলছো? এই পুরাতন অস্ত্র আমাদের হাতে যদি তুলে না দিন, তবে নিজের সর্বস্ব হারাবেন। ভুলেও যদি একটা অস্ত্র অন্যের নামে লিখিত হয়, তাহলে অনেক কিছুর সম্মুখীন হবেন। এমনও হতে পারে প্যালেস থেকে বের হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট শূন্য দেখতে পারেন। আর গ্যাংস্টার বস কাজ হাতে নিয়ে হুঙ্কার দেয় না, সেটা খুব ভালো করেই জানেন। লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে আরিশ এতক্ষণে নিজের চেয়ারে এসে বসে পড়ে। অর্ধবয়স্ক ব্যক্তিটা কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকে। লোকটার অস্বাভাবিক আচরণ দেখে সবাই কপাল কুঁচকে ফেলে। একজন পিঠ সোজা করে বলে, লর্ড পাশে থাকা একটা গ্লাস থেকে পানি পান করে গলা ভিজিয়ে নেয়। আরিশের দিকে এক পলক তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে, আমি অস্ত্র বিক্রি করব না। মিস্টার লর্ডের একটা বাক্যে সবাই বাজ পাখির মতো খেপে যায়। মিস্টার লর্ড শান্ত অথচ গম্ভীর গলায় বলে, আমি বলছি, আর আপনারা লাফিয়েছেন, এতে আমার কোনো অপরাধ নেই। এখন আসতে পারেন। যদি কোনো দিন বিক্রি করি তাহলে জানাবো। একজন হুঙ্কার ছেলে বলে। মিস্টার লর্ড রক্তাক্ত চোখে তাকিয়ে বলে, গলায় আওয়াজ যদি উপরে ওঠে তাহলে রক্ত রক্ত দেহ নিয়ে বাড়িতে ফিরবেন। আমার ক্ষমতা নিয়ে ধারণা আছে নিশ্চয়ই। আপাতত বিদায় হন সবাই। অপমানে সবাই এক এক করে বের হয়ে যেতে থাকে। একজন চিবিয়ে চিবিয়ে হুঁশিয়ারি দিয়ে বলে, লর্ড তাকালো না। পুরো রুম খালি হয়ে যায়। বাকি থাকে আরিশ আর মিস্টার লর্ড। মিস্টার লর্ড আরিশের দিকে তাকিয়ে বলে, তুমি কি? আরিশ সভ্যতা বজায় রেখে বলে, আফ্রিকা সাম্রাজ্যের ক্রিমিনাল লিডার আরিশ, গ্যাংস্টার বসের ডান হাত, ভাই, বন্ধু। কোন পরিচয়ে পরিচিত হতে চান? মিস্টার লর্ড গম্ভীর গলায় বলে, আমি অস্ত্রগুলো বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু নিক ভেরান আমার ব্যাংক অ্যাকাউন্ট তদারকি করেছেন। কেন? আমি আমার ন্যায্য মূল্য চাই। আরিশ শান্ত গলায় বলে, কত? 50 কোটি টাকা। আরিশ ঠোঁট কামড়ে বলে, লর্ড অ্যাকাউন্ট চেক করুন, টাকা ট্রান্সফার হয়ে গেছে।
অবাক হয়ে বলে। দাম তো আমি মাত্র জানিয়েছি, এত দ্রুত ট্রান্সফার হলো কিভাবে? আরিশ সিল্কির চুলগুলো পেছনে ঠেলে বলে। সেটা আপনার না জানলেও চলবে। আত্মা হয়তো সৃষ্টিকর্তা আলাদা করে বানিয়েছে, কিন্তু ক্রিমিনাল লিডার আর গ্যাংস্টার বসের আত্মা প্রযুক্তি এক করে রেখেছে। 2 দিন কেটে যায়। এইমাত্র আরিশ আফ্রিকার মাটিতে পা রেখেছে। জেট থেকে নেমেই গাড়ি নিয়ে সোজা গ্লাস মিনারে চলে যায়। ইতিমধ্যে নিক আর অধীরাজ সেখানে উপস্থিত ছিল। আরিশ চেয়ারে হেলান দিয়ে বসে, চোখ দুটা বন্ধ করে গম্ভীর নিঃশ্বাস ছাড়ে। ঘাড় সোজা করে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে যাবে এমন সময় চোখ যায় নিকের দিকে। নিক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেম অবস্থা অধীরাজেরও। আরিশ থমথমে খেয়ে বলে। এইভাবে তাকিয়ে আছিস কেন? মাত্র 4 দিন বাইরে ছিলাম ভাই, এভাবে তাকানোর কোনো রিজন নেই। অধীরাজ ধপ করে বসে পড়ে পাশের চেয়ারে। অসহায় গলায় বলে। আপনি এটা করতে পারলেন স্যার? আরিশ কপাল কুঁচকে বলে। কি করেছি আমি? অধীরাজ ওয়াইন গিলে সেকেন্ড বিরতি নিয়ে বলে। আপনার থেকে এটা আশা করিনি। আরে ভাই, যদি কিছু করার ইচ্ছেই ছিল তাহলে পদক্ষেপ নিতে পারতেন। প্রযুক্তি অনেকটা এগিয়ে গিয়েছে। আরিশ অবাক হয়ে যায়, চোয়াল শক্ত করে ধমকে ওঠে। শালা তেরা কথা না বলে সোজা করে বল। তোর বালমার্কা কথা আমার মস্তিষ্কে ঢুকছে না। মধু খাওয়ার পর সবাই বলে আমি মধু খাইনি। আশ্চর্য, মধু আসছে কোথা থেকে? নিক রক্তাক্ত চোখে তাকিয়ে বলে। নাজলি প্রেগনেন্ট হয়েছে কেন? তোর কাছে কি প্রেগনেন্ট বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলাম রাস্কেল? নিকের কথা কানে যেতেই আরিশ চোখ বড় বড় করে ফেলে। এতক্ষণে মাথায় ঢোকে সব কথা। এই 2 দিন কাজের চাপে বিষয়টা ভুলে গিয়েছিল। এই কথা এদের কান অবধি পৌঁছালো কিভাবে? আরিশ গলা কেশে বলে। তোরা জানলি কিভাবে? নিক ক্ষেপে ওঠে। ট্রাস্ট মি আরিশ, ইচ্ছে করছে থাপড়িয়ে কান বন্ধ করে দিতে। জানলাম কিভাবে এই প্রশ্ন করছিস কোন সাহসে? তুই আগে বল, নিজের জিনিস অন্যের কাছে ট্রান্সফার করেছিস কেন? তোকে কি ট্রান্সফার করার কাজে দিয়েছিলাম রাবিশ? আরিশ ভোতা মুখে বলে। নিক ভাই, গুজব মার্কা মিথ্যা কথা এইটা। এই মেয়ে নাটক করছে এইসব। আমি যাইনি ওর কাছে। দাঁত পিষে বলে। কাছে না গেলে বাচ্চা এসেছে কোথা থেকে? অধীরাজ কাশি দিয়ে বলে। যেতে তো মানা করেনি, তাই বলে ট্রান্সফার করে দিবেন? প্রযুক্তি কাজে লাগাতে পারতেন। আরিশ চোয়াল শক্ত করে বলে। ফাঁক অবাধিরাজ। প্রথমত আমি এমন কিছুই করিনি। যদি করেও থাকি তবে মিথ্যা বলার প্রয়োজন নেই আমার। যেখানে কিছু করিনি সেখানে এই মেয়ে প্রেগনেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। অধীরাজ অবাক হয়ে বলে। কিন্তু হয়ে গিয়েছে স্যার। আরিশ শক্ত গলায় বলে। নিক আমার সন্তান নয় সে। কর্কশ মেজাজে বলে। তুই ছাড়া কেউ যায়নি রুমে। সিসি ক্যামেরা তো প্রতিদিনই চেক করিস, দেখেছিস কাউকে যেতে? আরিশ নিচু গলায় বলে। না। তাহলে? আরিশ গম্ভীর শ্বাস ফেলে বলে। নিক আরে এই মেয়ে নাটক করছে। ট্রাস্ট না করলে ডাক্তার দেখা। আবার বিশ্বাস ও প্রেগনেন্ট নয়, আমাকে ফাঁসাচ্ছে। এই মেয়ে পুরোটাই অ্যাটম বোমা। কলিজাটা যেন হাতে নিয়ে ঘোরে। সামান্য ভয় অব্দি পায় না আমাকে। কপালে ভাঁজ ফেলে বলে। কারণ জানে তুই ওকে প্রাণে মারবি না। আরিশ দাঁত কিরমির করে বলে। ও যদি অ্যানির বোন না হতো তবে এতদিনে মেরেই ফেলতাম। তার বাধাও মানতাম না। জ্বালিয়ে মারছে আমাকে। দ্রুত বিদায় কর আমার থেকে। আর সহ্য করতে পারছি না। শান্ত গলায় বলে। এই মাসের ভেতরে ইরানে পাঠিয়ে দিব। রাতে পাঠাতে হবে যাতে ইগর আর কায়াতের কানে না যায়। আর সেখানে গার্ড রাখতে হবে, নাহলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আরিশ থমথমে গলায় বলে। পাঠানোর দরকার নেই তাহলে এখন? অধীরাজ আহাম্মকের মতো তাকায়। নিক কপাল কুঁচকে ফেলে। তুই তো এইমাত্র বললি যাতে পাঠিয়ে দিই। আরিশ চেয়ারে হেলান দিয়ে বলে। নিক ইরানে পাঠালে ওর জীবন রিস্কে থাকবে নিক। ওরা অ্যাটাক করতে পারে। গভীর চোখে তাকিয়ে বলে। তাতে তোর সমস্যা কোথায়? মরে যাক অথবা বেঁচে থাকুক, তুই অস্থির হচ্ছিস কেন এইভাবে? এতদিন বিপদ সম্মুখে ছিল তাই বাঁচিয়েছিলাম। সে এনির বোন, যদি নাজলির কিছু হয়ে যেত তবে এনি আমাকে দোষ দিত। সে দোষ থেকে মুক্তি পেতে বাঁচিয়েছি, কারণ শত্রুটা আমার ছিল। আমার সাথে শত্রুতা করে আমাকে ভেঙে ফেলার জন্য নাজলিকে মারার নকশা বানিয়েছে। হয়তো সেদিন তুই বাগান বাড়িতে নিয়ে না গেলে সেই রাতেই মেরে ফেলতো। তারা নাজলির জায়গায় অন্য একজন মেয়েকে মেরেছে। এখন তো নাজলি মোটামুটি বিপদমুক্ত। সবাই জানে নাজলি বেঁচে নেই। ইরান পাঠিয়ে দেব, অ্যাটাক হলেও এখন গার্ডরা সামলে নেবে। শ্বাসফাস করে ওঠে। নিক সম্পূর্ণ বিপদমুক্ত হোক, এরপর পাঠিয়ে দেব। এখন আপাতত থাক। ঠোঁট কামড়ে ধরে বলে। যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কানের কাছে সারাক্ষণ ভন ভন করেছিস তাকে বাঁচাচ্ছিস? কাউকে তো এই পর্যন্ত বাঁচাতে দেখিনি। আমার স্বার্থে বাঁচিয়েছি আমি,
তুই কিসের স্বার্থে বাঁচাতে চাইছিস? ভালোবেসে ফেলেছিস নাকি? সত্যি নিজের বউ ভেবে নিয়েছিস? আরিশ অস্থির হয়ে শার্টের বোতামগুলো দুইটা খুলে ফেলে। নিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এমন কিছুই নয়। আরিশ ইলহাম কারোর প্রেমে কোনোদিন পড়েনি, আজও পড়বে না। কোনোদিন কাউকে বাঁচায়নি, আজও বাঁচাবে না। চাইলে কালকেই পাঠিয়ে দিস, আই ডোন্ট কেয়ার। অন্তত এইসব ভেজাল থেকে মুক্তি পাবো। থেমে আপাতত ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে আসছি আমি। নিক সামান্য হাসলো, তবে সেটা অধরে দৃশ্যমান হয়নি। অধীরাজ দাঁড়িয়ে বলে, আরিশ স্যার খোলসা করলেন না? নাজলি ম্যাম সত্যি প্রেগনেন্ট নন? শক্ত গলায় বলে। আরে বাল না, আর যদি হয়ে থাকে তাহলে এই সন্তান আমার না। নিজের উপর আমার নিয়ন্ত্রণ আছে। খুনি হতে পারি কিন্তু রেপিস্ট নয়। অধীরাজ খুশি হয়ে বলে। তাহলে নাটক কি করেছে? আরিশ দাঁত পিষে বলে, এর নাটক আমি বের করছি। সবগুলো কথার জবাব দেব। যাচ্ছি আমি। কোথায় যাচ্ছেন স্যার? প্রেগনেন্ট বানাতে? আরিশ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, আচ্ছা, ইউরিন বিসর্জন দিব আর শরীর ঘষা মাজা করব। যাবি আমার সাথে? আয় যাই তাহলে। একসাথে গল্প করতে করতে মূত্র বিসর্জন দেওয়াও হয়ে যাবে। তোর প্যান্টের চেনটা আমি খুলে দিয়ে সাহায্য করব, চিন্তা করিস না। কষ্ট কম হবে তোর। অধীরাজ থমথমে মুখে তাকায়। কি সাংঘাতিক কথাবার্তা! এদের থেকে নাকি না তানভি লজ্জার কোর্স করতে বলেছে। আশ্চর্য! আরিশ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। রাগে শরীর কাঁপছে তার। এই মিথ্যাবাদী মেয়ের জন্য কতগুলো হেনস্থার শিকার হতে হয়েছে। সব কথার জবাব চাই তার। প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছে, তাই তো? এখন এই অভিনয়টাকে যে সত্যি করবে। বেয়াদব মেয়ে। রাত 12টার কাছাকাছি। অ্যানি কিছুক্ষণ আগে মাত্র শাওয়ার নিয়েছে। শরীর কেমন ছমছম করছিল, তাই কোনো কিছু না ভেবেই শাওয়ার নিয়ে নেয়। 10 মিনিট ধরে চুলগুলো ছেড়ে বসে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে অনেকক্ষণ পর্যন্ত। শরীরের ক্ষতগুলো এত দ্রুত নিভে যাচ্ছে কিভাবে? আগের মতো ঝলঝল করছে না। পেট উন্মুক্ত করে পর্যবেক্ষণ করে। সিগারেটের পোড়া দাগ, চাবুকের আঘাত সব মুছে গিয়েছে। হালকা দৃশ্যমান, তবে মনে হচ্ছে কিছুদিন গেলে সেগুলোও মুছে যাবে। এত দ্রুত বিনা মেডিসিনের দাগ কিভাবে মুছে যাচ্ছে, এটা অ্যানির মাথায় ঢুকছে না। মলম লাগিয়ে দেওয়ার মানুষ তো গ্যাংস্টার বস নন। আর যদি দিয়েও থাকে তবে সেটা অ্যানি দেখতে পেত, কিন্তু একদিনও দেখেনি। অ্যানি কথাগুলো ভেবে বিছানায় বসে। এমন সময় গ্যাংস্টার বসের আগমন ঘটে। নিক অ্যানির দিকে তাকায়নি। হাতের ঘড়ি ব্রেসলেট খুলে সোজা ওয়াশরুমে চলে যায়। অ্যানি আর চোখে তাকায় নিকের দিকে। নিকের রক্তাক্ত হাত অ্যানির চোখ এড়াইয়ে যায়নি। এই রক্ত জিনিসটাকে সে প্রচুর ভয় পায়, কিন্তু ভাগ্য তাকে রক্তের সাগরে এনে ফেলে দিয়েছে। অদ্ভুতভাবে সে সাঁতার জানে না, তাই তো কিনারা খুঁজে পাচ্ছে না। একদম 40 মিনিট পর নিক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। গায়ে কালো টি শার্ট, কালো প্যান্ট, সাদা টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে অ্যানির দিকে এগিয়ে আসে। অ্যানির ভেজা চুল দেখে কপাল কুঁচকে বলে, তুমি শাওয়ার নিয়েছো কেন? অ্যানি কটমট গলায় বলে, ইচ্ছে হয়েছে তাই। আমিও শাওয়ার নিলাম, তুমিও নিলে, অথচ একসাথে শাওয়ার নেওয়ার মতো কিছুই হয়নি। তাহলে শাওয়ার নিলাম কিসের জন্য? অ্যানি রাগ দেখিয়ে বলে, একদম ইচ্ছে হয়েছে তাই। একদম অশুভ কথা বলবেন না। শরীর হাঁসফাঁস করছিল তাই নিয়েছি। আপনার মতো রক্ত মোছার জন্য নেইনি। নিক ঠোঁট চেপে ধরে কাবার্ডের দিকে এগিয়ে যায়। অ্যানি গলা পরিষ্কার করে বলে, নিক মেহেরকে ঠকিয়েছেন কেন? ঘাড় ঘুরিয়ে তাকায়। অ্যানির চোখে চোখ রেখে বলে, নিক ইচ্ছে হয়েছে তাই। মেয়েটা আপনাকে প্রচুর ভালোবাসে। তো আপনার উচিত এমন ভালোবাসা গ্রহণ করা। আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন। আমি কিছু বলবো না। ঠোঁট কামড়ে ধরে শক্তভাবে কাবার্ড থেকে বের করা রিভলভারটা নিয়ে অ্যানির দিকে এগিয়ে যায়। রিভলভার দেখে অ্যানি শুকনো ঠোক গেলে নিক রিভলভারটা অ্যানির থুতনিতে শক্তভাবে ঠেকিয়ে বলে, আবার বল, শুনছি। অ্যানি ভয়ে ঠোঁট ভেজায়। কাপা গলায় বলে, নিক মেহের আপনাকে প্রচন্ড ভালোবাসে। গ্রীবা দেশ নাড়িয়ে বলে, ভালোবেসে এখন আমি কি করব? আপনার উচিত পূর্ণতা দেয়া। তার জন্য কি করতে হবে? বিয়ে করে নিন। অ্যানির কথা শেষ হতেই নিক চোয়াল শক্ত করে গর্জন করে ওঠে। তাহলে তোকে কি করেছি? অ্যানির চোখ খিচে ফেলে। নিক রিভলভারটা গলার নিচে চেপে ধরে। এক হাত দিয়ে অ্যানির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রগাঢ় ক্ষুব্ধতায় অ্যানির কানের কাছে ঠোঁট নাড়িয়ে বলে, এই জবান দিয়ে যদি অন্যকে বিয়ে করার কথা বের করো, ব্লাড রোজ, তাহলে ঠোঁট দুইটা কেটে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। হেমে নিজেকে শান্ত করে বলে, মেহের আমাকে ভালোবাসে, আই ডোন্ট কেয়ার। মেহেরকে নিজের বোন ছাড়া কিছুই ভাবিনি। অ্যানি শক্ত গলায় বলে, নিক যে ভালোবাসে তাকে আগলে রাখছেন না।
আর যে ঘৃণা করে তাকে বউ বানিয়েছেন, তাও ক্ষমতা দিয়ে। অদ্ভুতভাবে হেসে বলে, আসক্তি মারাত্মক জিনিস বেবি গার্ল। ড্রাগসও আমাকে ততটা কন্ট্রোললেস করতে পারে না যতটা কন্ট্রোললেস তোমার উপস্থিতিতে হয়। সারাক্ষণ মুডে থাকি আমি। অ্যানি শুকনো ঠোক গিলে বলে, কিসের মুড? বাসরের। অ্যানি নাক মুখ খিচে বলে। ভালোবাসেন আমাকে? নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির দিকে ঝুঁকে বলে, বুঝলে ব্লাড রোজ, বউকে ভালোবাসতে নেই, ভালোবাসতেই গর্ভবতী। তুমি যদি হতে চাও তাহলে আমি সেকেন্ড বিরতি না দিয়ে 1000বার ভালোবাসতে পারি। অ্যানি ছটফটে ওঠে। ভয়ের মধ্যে থেকেও লজ্জায় হাঁসফাঁস করে ওঠে রমণী। ভালোবাসার অর্থ এইটা নয় গ্যাংস্টার বস। ভালোবাসা মানে দুজনের মনের মিল, অস্তিত্বের মিল, এমন এক জিনিস যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আত্মার মিল এই জিনিসটা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। প্রেমিক পুরুষ নিজের প্রেমিকাকে আগলে রাখবে, ভালোবাসবে, সর্বপ্রথম তার কথাকে প্রাধান্য দেবে। নিক কপাল কুঁচকে বলে। কথা প্রাধান্য দেয় কিভাবে? অ্যানি হাসি দিয়ে বলে, নিক আমি যা বলবো তাই শুনবেন, আমাকে গুরুত্ব দেবেন, অবহেলা করা যাবে না। অ্যানির দিকে ঠোঁট কামড়ে ধরে বলে, সবাই করবো যদি রাতটা আমার নামে হয়, পুরো রাত আমার নামে উৎসর্গ করতে হবে বেবি গার্ল। অ্যানির অন্তরাত্মা কেঁপে ওঠার উপক্রম। বিছানার অন্য পাশে গিয়ে অধৈর্য হয়ে বলে, মাফ চাই আমি, আমার কথার গুরুত্বের প্রয়োজন নেই। দুনিয়ার সব অবহেলা আমাকে করেন, তবুও কিছু বলবো না। নিক কেমন অধৈর্য হতে দেখে নিক কপাল ভাঁজ ফেলে তাকায়। গম্ভীর হয়ে বলে, নিক প্রয়োজন যখন হবে তখন নিজেই আদায় করে নেব। ধরলাম না, ছুলাম না, কাছে গেলাম না, এইভাবে ছটফট করছো কেন? এর কথা শেষ হতেই অ্যানি থম মেরে বসে যায়। কি সব নির্লজ্জ কথাবার্তা! বিড়বিড় করে বলে, বদ্ধ রুমে বন্দি রেখেছেন কি এই সব শোনানোর জন্য? হুম, স্বামীর সোহাগ পাইয়ে দেওয়ার জন্য। এই শান্ত চোখে তাকিয়ে বলে। হুট করে আমাকে বউ মনে করার কারণ? আগে তো রক্ষিতা বলতেন। নিক গম্ভীর হয়ে ওঠে। অতীত ঘাঁটবে না। বর্তমান এতটাও সুন্দর নয় যে অতীত ভুলে যাব। পুরো দেশে রক্ষিতার পরিচয় দিয়ে বদ্ধ রুমে বউ বউ করেন কেন? নিক নিঃশ্বাস নিয়ে বলে, অতীত টানবে না, প্রয়োজন ছাড়া গ্যাংস্টার বস কাজ করে না, এ নিয়ে কথা তুলবে না। কারোর প্রশ্নের কৈফিয়ত দেই না আমি। তাছাড়া বিয়ে করা বউকে বউ ছাড়া আর কি রাখবো? অন্যদিকে তাকিয়ে বলে, জোর করে বিয়ে করেছেন, এই বিয়ে শুদ্ধ নয়। বউ হলাম কিভাবে? আস্তাগফিরুল্লাহ, 3-4 বার বাসর করেছি, আর এতদিনে বিয়ে করে বউ বলছে বিয়ে শুদ্ধ নয়। নিকের মুখের রং পাল্টাতে থাকে। এগিয়ে যায় অ্যানির দিকে। অ্যানির থুতনিটা ধরে উঁচু করে নিজেও ঝুঁকে যায়। পুরো মুখে তাকিয়ে বলে, তোমার পুরো শরীরে 17টা তিল সাক্ষী ব্লাড রোজ। গ্যাংস্টার বস নিক জেভরান তোমার স্বামী। তারা গ্যাংস্টার বসের ঠোঁটের স্পর্শ পেয়েছে, তারা বুঝে কোনটা হালাল স্পর্শ আর কোনটা হারাম। নির্লজ্জ বলবে না, কারণ তোমাকে কিছু বলিনি, তিলগুলোকে বলেছি। দাঁত পিষে বলে। নিক নির্লজ্জ চিতাবাঘ। অদ্ভুত চোখে তাকিয়ে বলে, ভদ্র চিতাবাঘ বেবি গার্ল, শিকার চারপাশে ঘুরঘুর করে অথচ বাঘ শান্ত হয়ে বসে আছে। থমথমে মুখে তাকায় নিকের দিকে। লোকটা অদ্ভুত সুন্দর। নিচের ঠোঁটের মাঝামাঝি স্থানে একটা ছোট্ট তিল, যেটা তাকে চুম্বকের মতো টানে। ইচ্ছে করে সামান্য হাত ছুঁয়ে দিতে। শান্ত গলায় বলে, ভদ্রভাবেই থাকুন। ভদ্রভাবে থাকলে আমার বাচ্চা আর দুনিয়ার আলো দেখতে হবে না। ছোট ছোট চোখে বলে, মানে? বাবা হতে চাই আমি ব্লাড রোজ, সন্তান চাই আমার। চোখ দুটো পানিতে টইটুম্বুর করে ওঠে। ঠোঁট ভিজিয়ে কাপা গলায় বলে, আমি আপনার সন্তান চাই না, রাখতে চাই না আমার গর্ভে। গম্ভীর গলায় বলে। তোমার উত্তর চাইনি আমি। অ্যানি ভাঙা গলায় বলে, এমন করবেন না প্লিজ। যদি বাবা হয়েও যান তাহলে পরিচয় কি দেবেন সন্তানের সামনে? বাচ্চা বড় হলে জানবে বাবা একজন ক্রিমিনাল, খুনি। যার নিজের জীবনে নিশ্চয়তা নেই, সে নিজের বাচ্চার জীবনে নিশ্চয়তা কিভাবে দেবে? এই নরকে আমি আমার সন্তান বড় করব না। আমাকে যেভাবে 4 দেয়ালে বন্দি রেখেছেন তাকেও সেভাবেই বন্দি রাখবেন। সন্তান জন্ম দিয়ে আপনার শত্রুদের কারণে নিজের সন্তানকে হারাতে পারবো না। তার থেকে বরং নিঃসন্তান থাকা ভালো। কোনো পিছুটান থাকবে না আমার। আমি বাচ্চা চাই না নিক জেভরান। এই অন্ধকার দুনিয়ার সাথে আমি আমার সন্তানকে সাক্ষাৎ করাতে চাই না। নিকের মুখাবয়বে ধীরে ধীরে রূপান্তর ঘটতে থাকে। কঠোরতা যেন আরও ধারালো হয়ে ওঠে তার প্রতিটি রেখায়।
এক মুহূর্তের ব্যবধানে পুরুষটির মুখমণ্ডল রক্তিম আভায় আচ্ছন্ন হয়ে যায়। দুসর চোখদ্বয় এমন ভয়ঙ্কর দীপ্তি ধারণ করে যে মনে হয় চোখের পাতা নামলেই রক্ত ঝরে পড়বে। অ্যানি শুকনো কণ্ঠে ঢোক গিলে পিছু হটতে চাইলে মুহূর্তে গ্যাংস্টার বসের নিষ্ঠুর থাবার মুখোমুখি হয়। নিক হঠাৎ করে অ্যানির দুই বাহু দৃঢ়ভাবে চেপে ধরে, এমন শক্তিতে যে পালানোর সব পথ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস টানতে টানতে সে ভারী স্বরে বলে, Why do I keep getting familiar with all these fucking emotions and difficult things again and again? এমন জীবন কেন দেয়া হলো আমাকে? Do you know what the biggest truth is? সেটা হলো আমাদের মতো পাপীদের কোনো সংসার থাকে না, তাদের কোনো পরিবার থাকে না, তারা শুধুমাত্র তাচ্ছিল্যটা ডিজার্ভ করে। বাহ্যিকভাবে সবাই ভয় পেলেও সবার কাছে তুচ্ছ। আজ মরি, কেউ এক ফোঁটা চোখের পানি ফেলবে না, কেউ আফসোস করবে না কেন মরে গেল, বরং আরো খুশি হবে একটা জানোয়ার ধ্বংস হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি খুশি হবে তুমি। কিন্তু আমি তো এমন জীবন চাইনি। বাবা মায়ের কোলে তো মানুষ হচ্ছিলাম, ক্রিকেটের দিকে ঝোঁক ছিল আমার সব থেকে বেশি। আমার পছন্দের পেশা ক্রিকেট, ভেবেছিলাম বড় হয়ে ক্রিকেটার হব। তাহলে কেন সব পাল্টে গেল? ক্রিকেটার থেকে একজন কারাদণ্ড খুনের আসামি। ক্ষমতা যদি আমার না থাকতো তবে আমার স্থান হতো জেল, সব থেকে কঠিন সাজা হতো আমার। কেন আমার জন্মরাত্রি এতটা হিংস্র হলো আর আমাকে অমানুষে পরিণত করলো? ওই মহিলা আমার সব ধ্বংস করে দিয়েছে। আমার বাবা, দাদা, দাদু, বোন সবাইকে ধ্বংস করে দিয়েছে। সব শেষ আমাকেও পাপীদের দিকে ঠেলে দিয়েছে। আমি মনে হয় এমন এক পাপী যার হাত নিজের মায়ের রক্ত দিয়ে রাঙানো। কিন্তু সে আমার মা নয়। কোনো চরিত্রহীন নারী আমার মা হতে পারে না। সংসার করার মতো পুরুষ আমি নই, সেটা আবারও মনে করিয়ে দিলে আমাদের মতো পাপীদের আপন বলতে কেউ থাকতে পারবে না। নিক থামে। আমি নিজেকে বেশি প্রোটেক্ট করার আগে তোর প্রোটেকশন নিয়ে উন্মাদ হয়ে থাকি। আমি মরলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবি, বাট ট্রাস্ট মি বেবি গার্ল, আমি ছাড়া তোর কোনো গন্তব্য নেই। আমি সামান্য চোখ বন্ধ করলে নিজের সর্বস্ব তুই হারিয়ে ফেলবি। 2 মিনিটও টিকে থাকবি না। প্রথমে হারাবি সম্মান, এরপর প্রাণ। এই যে আশেপাশে আমার শত্রু দেখতে পাচ্ছ, এদের প্রতিটা ব্যক্তির টার্গেট তুমি। আমার একমাত্র দুর্বলতা, কারণ দুর্বলতায় আঘাত করলে নিক জেভরান ভেঙে যাবে। অ্যানি এতক্ষণ নিকের কথাগুলো শুনছিল। মনে হচ্ছিল কেউ যেন সূচ দিয়ে আঘাত করছে। হঠাৎ থমকে যায় সে। অ্যানি অস্ফুট আওয়াজে বলে, দুর্বলতা? আমি আপনার দুর্বলতা? যদি দুর্বলতা হয় তাহলে এত টর্চার কেন করেছেন? কেন পুরো দুনিয়ার সামনে অপমানিত করেছেন? আমাকে রক্ষিতার পরিচয় কেন দিয়েছেন সবার সামনে? চোয়াল চেপে ধরে দাঁত পিষে বলে, রক্ষিতা হিসেবে না কিনে যদি সেদিন বউ বানিয়ে নিয়ে আসতাম, কি মনে হয় আসতে দিত তোমাকে? অ্যানি মনে করতে থাকে সেদিনের কুৎসিত ঘটনাগুলো, যেগুলো মনে হলে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। নিকের দিকে তাকিয়ে বলে, নিক আমাকে নিলামে তো আপনারাই তুলেছিলেন। রাগের শার্টের বোতাম দুইটা খুলে ফেলে, শক্ত কণ্ঠে বলে, It was taken at the action center in my absence. অ্যানি অস্থির হয়ে ওঠে। সবটা জানার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। আচমকা নিকের হাত ধরে ব্যাকুল কণ্ঠে বলে, প্লিজ সবটা বলুন। আমাকে ইরান থেকে। নিক অ্যানির স্পর্শকৃত হাতের দিকে কপাল কুঁচকে তাকায়। অ্যানির চোখ দুইটা ছটফট করছে। নিক হাত ছেড়ে বলে, অহেতুক প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করতে চায় না। অহেতুক নয়, আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা। কিন্তু আমার জন্য নয়। আপনি বলবেন না? প্রয়োজন বোধ করছি না। এখন যদি বলি 2টা চুমু খান। অ্যানি বাঁকা হেসে বলে, আমার কথা বলিনি, শুয়োরের গালে খেতে বলেছিলাম। নিক রক্তলাল চোখে তাকায়, তেড়ে যায় অ্যানির দিকে। হারামির বাচ্চা। অ্যানি ভয়ে শুকনো ঢোক গিলে কোনো কিছু না ভেবে আচমকা নিকের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে ঝাপটে ধরে। নিক সাথে সাথে দাঁড়িয়ে যায়। মাফিয়া বসের যান্ত্রিক হৃদয়টা কেঁপে ওঠে। আচমকা সেই দৃশ্য তার চোখে পড়তেই গ্যাংস্টার বসের ভেতরে দীর্ঘদিনের পাথর হয়ে থাকা অনুভূতিগুলোতে এক অদ্ভুত ফাটল ধরে। ক্ষমতা, রক্ত আর ষড়যন্ত্রে মোড়ানো যে হৃদয় এতদিন যান্ত্রিক নিয়মে স্পন্দিত হতো, সেটা মুহূর্তের মধ্যে অনিশ্চিত কাঁপনে দুলে ওঠে। নিকের বুকে অ্যানির আশ্রয় নেওয়া যেন তার শাসক সত্তার উপরে নীরব এক প্রশ্ন ছুড়ে দেয়।
নিকের দৃষ্টি স্থির থাকলেও অন্তর্লোকে অস্থিরতার ঢেউ ওঠে। এমন দৃশ্য তার নিয়ন্ত্রিত পৃথিবীতে অচেনা। শক্ত হাতে গড়া সাম্রাজ্যের বস হয়েও সে প্রথমবার বুঝতে পারে মানবিক আবেগ কখনো কখনো অস্ত্রের চেয়েও ধারালো। সেই ক্ষণিকের স্পর্শ, সে আকস্মিক আশ্রয়, গ্যাংস্টার বসের ভেতরে জমে থাকা নিষ্ঠুর নির্লিপ্ততা এক মুহূর্তের জন্য হলেও যেন নিভে যেতে যাচ্ছে। অ্যানি অস্থির হয়ে বলে, আপনার রাগ ভয়ঙ্কর। এইটাকে আলিঙ্গন করার সাহস আমার নেই। শান্ত থাকুন, শান্ত হন আপনি। আমাকে বলুন, সেদিন আমাকে কে তুলে নিয়ে এসেছিল? ঠোঁট কামড়ে ধরে বলে। সুস্থ হয়েছো তুমি? কথাটা অ্যানির কানে প্রবেশ করতেই চোখ বড় বড় করে ফেলে। এক ঝটকায় নিকের থেকে দূরে সরে যায়। অনিচ্ছায় সামান্য জড়িয়ে ধরেছিল, ভেবেছিল জড়িয়ে ধরলে দমে যাবে। হয়েছেও তাই, অথচ এই লোক লুচ্চামির মুডে চলে গিয়েছে। আশ্চর্য। অ্যানি বিড়বিড় করে বলে, দুর্বলতা কাটেনি এখনো। আমার দেখা সব থেকে অশ্লীল পুরুষ আপনি। ডিভানে গিয়ে বসে। অ্যানি পুরো মাফিয়া সাম্রাজ্যকে চালনা করি আমি, অথচ আমার জিনিস তোমার ইশারাতে চলে। শক্তি তোমারও কোনো দিক দিয়ে কম নেই। লুজিং কনসিয়াসনেস ইজ দ্য অনলি প্রবলেম। কানের ভেতরে 2 আঙ্গুল ঢুকিয়ে বলে, আল্লাহ, প্রয়োজনে সামনে বসে থাকা লোকটাকে বোবা করে দাও, নয়তো আমাকে কালা বানিয়ে দাও। তবুও এত অনৈতিক বাণী আমাকে শুনিও না। হাত, ঠোঁট আর একটা জিনিস অক্ষত থাকলেই হবে। অ্যানির কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। নিকের সামনে গিয়ে বসে। নিকের 2 হাত 2 পাশে ছড়িয়ে রেখেছে, 2 পা ফাঁকা করে বসা, ঘাড় পর্যন্ত চুলগুলো কয়েকটা কপালে পড়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টি অ্যানির দিকে। অ্যানি শ্বাস নিয়ে বলে, আপনি আজ আমার উত্তর দেবেন গ্যাংস্টার বস। জীবনে কোনোদিন কৈফিয়ত চাননি, কিন্তু আমি আপনার থেকে কৈফিয়ত চাচ্ছি। ভ্রু কুচকে বলে, সাহস বেড়েছে? বেড়েছে। এখন যদি আঘাত করে বসি? অ্যানি মলিন হেসে বলে, বেড়েছে। আফ্রিকায় নিয়ে এসছে কে? আঘাত তো আর কম খাননি, আঘাত তো আর কম খাইনি জীবনে। আপনি না হয় আরও দিলেন, তবুও উত্তর জানতে চাই। নিক নিচের ঠোঁট কামড়ে ধরে অশান্ত চোখ 2টা দিয়ে অ্যানিকে পর্যবেক্ষণ করে। গম্ভীর গলায় বলে, সেদিন মার্কেট থেকে আসার সময় তোমার সাথে কে ছিল? অ্যানি চট করে উত্তর দেয়, কবে? যেদিন তোমাকে তুলে আনা হয়েছিল। আমার ফ্রেন্ড ছিল, কিন্তু আমাকে কে কিডন্যাপ করেছে? আমি ভেবেছিলাম আপনি। আপনি নয় তো? নিক শক্ত কণ্ঠে বলে, গ্যাংস্টার বসের কাউকে কিডন্যাপ করতে হয় না, যেটা নেয়ার সেটা জনসম্মুখে ছিনিয়ে নিতে জানে। তোমাকে কায়াত কিডন্যাপ করেছে, এই দেশের সব থেকে বড় স্মাগলার। অ্যানি অবাক হয়ে বলে, কিন্তু কেন? রাশিয়া পাচার করবে তাই। অ্যানির হৃদয় কেঁপে ওঠে, কাপা গলায় বলে, কিন্তু আমাকে তো পাচার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। আমার সাথে অনেক মেয়ে ছিল প্রাইভেট জেটের ভেতরে। এই পাচার কেন্দ্রে আপনার, তাই তো? এই পাচার কেন্দ্র আপনার, তাই তো? নিকের জবাব। আমার সাম্রাজ্য যখন, তখন এর মালিক আমি ছাড়া কে হবে? অ্যানির চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরতে থাকে। ঠোঁট আটকে কান্না বন্ধ করে রেখে বলে, আমাকে পাচার না করে নিলামে তোলা হলো কেন? নিক টেবিলের ওপরে থেকে সামান্য ওয়াইন গিলে নেয়, গ্লাসটা শব্দ করে রেখে বলে, তোমাকে পাচার কেন্দ্রে নিয়ে আসে কায়াত, কিন্তু এই পাচার কেন্দ্রের ভেতরে 18 জন মাফিয়া ঢোকার ক্ষমতা রাখে। তোমাকে যখন অজ্ঞান অবস্থায় গাড়ি থেকে নামানো হয়, তখন সবার কুলসিত নজর তোমার দিকে পড়ে। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। সবার থেকে সুন্দরী ছিলে তুমি। লালসা দেয় কয়েকজন, তোমার জ্ঞান ফিরলে রক্ষী তাদের দিয়ে ফ্রেশ করে আনা হয়। তখন শুধু কয়েকজন নয়, 18 জনের কামনার দৃষ্টি পড়েছিল তোমার দিকে। কেউ হারিয়ে গিয়েছিল কিশোরী অবয়বে, কেউ নীল চোখের গভীরতায় হারিয়ে গিয়েছিল। শুরু হয় নিজেদের মধ্যে যুদ্ধ, কে আগে বিছানায় নেবে। নিকের মুখ কঠিন হয়ে যায়। অ্যানির মাথা ভন ভন করছে, চোখের পানি মুছে বলে, সেদিন বাঁচালেন না কেন আমায়? আমি কেন বাঁচাবো? তাহলে আজ কেন পুরো দুনিয়ার থেকে আড়াল করে রেখেছেন? ওই লোকটা সামান্য কোমর স্পর্শ করেছিল বলে হাত কেটে নিজের মাংস খাওয়াতে বাধ্য করলেন। ওদেরকে এমন লালসা দিতে দিয়েছিলেন কেন? নিক চোয়াল শক্ত করে ফেলে। তখন আমার বউ ছিল না, কিন্তু এখন আমার স্ত্রী। অ্যানি শান্ত গলায় বলে, তাহলে স্বীকার করছেন রক্ষিতা হিসেবে কিনেছিলেন? নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বলে, রক্ষিতা হিসেবে কিনলে বউ হতে পারতে না। চরিত্রহীন নারীদের নিজ হাতে খুন করি আমি। তোমার ধারণাও নেই।
প্রস্টিটিউট ক্লাবে দৈনিক কতজন নারী আমার হাতে রক্তাক্ত হয়? অ্যানির শরীরে কেউ যেন চাবুক পিটা করছে, গলা ধরে আসছে, ভাঙা গলায় বলে, আপনি তো বলেছিলেন নারীদের স্পর্শে যান না, তাহলে আপনি তো বলেছিলেন নারীদের স্পর্শে যান না, তাহলে ওদের সাথে রাত কাটান কিভাবে? দাঁত পিষে ধমকে ওঠে। অহেতুক গলার আওয়াজ বাড়ালে মেরে উল্টো ছড়িয়ে রাখবো। প্রস্টিটিউট ক্লাবে বেশ্যাদের মরণ যন্ত্রণা দিতে যাই, তার জন্য আমার পুরুষত্ব নয়, ছুরি আর চাবুকের আঘাতই যথেষ্ট। অ্যানি বিছানার চাদর খামচে ধরে বলে, ওদের তো আপনারা তৈরি করেছেন এমন, তাহলে ওদের কি অপরাধ? পাচার কেন্দ্র তৈরি করেছি আমরা, কিন্তু বারে নর্তকীরা নিজ ইচ্ছায় আসে, টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়। এই বারের মালিককে? আমি অ্যানি নাক ছিটকে বলে, নিজে তৈরি করা পাপ ভবনে কেউ কাজ করলে অপরাধী? লোহা দিয়ে জুতা তৈরি করলেই কি সেই জুতা পরতে হবে? নিজের মূল্য নেই? এদেরকে ধরে ধরে গলাটা আলাদা করা প্রয়োজন। আমার সামনে যেগুলো পড়েছে একজনও জীবিত ফেরেনি। আমাকে পাচার কেন্দ্রে তোলা হয়েছিল বলে আমাকে বাঁচাননি? নিক অদ্ভুতভাবে হেসে বলে, যদি এমন হতো তবে তুমি আমেরিকার কোনো এক জায়গায় প্রতিনিয়ত কোনো খদ্দরের সঙ্গিনী হতে, স্থান হতো নরকে। তুমি জানো না, পাচারে রাখা হাজারো মেয়ে নিজের সতীর্থ হারিয়ে ফেলে, এরপর এদেরকে বিক্রি করতে না পেরে মেরে ফেলা হয়। অনেকের স্পর্শ কুলসিত নজর পড়ে নোংরা স্থানে রাখা হয়। তোমার সাথে এমন হয়েছে? অ্যানির শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। ছোট্ট করে বলে, না। কেন হয়নি? আপনি সাহায্য করেছেন? পাকা হেসে বলে, কিছুটা বুদ্ধি হয়েছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে তখন চিনতেন না, তাহলে বাঁচিয়েছেন কেন? তাহলে কি 1.5 বছর ধরে যে ছায়া আমার পিছু করত সেটা আপনি ছিলেন? অ্যানির ছটফট চোখ, বুকের ভেতরে তাণ্ডব চলছে। নিক ইগল দৃষ্টিতে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে, বাঁকা হেসে চোখের দৃষ্টি ঘুরায়। অ্যানি অশান্ত নিঃশ্বাস ছেড়ে বলে, চুপচাপ থাকা সম্মতির লক্ষণ। আমি আরো ভাবতাম কায়াত বা ইগর এদের মধ্যে কেউ হয়তো আমাকে ফলো করত, কারণ কিডন্যাপ তো তারা করেছে। আগে ধরতে পারিনি সেই ছায়ার খোঁজ, তবে নিলামে ওঠার পর ধারণা করেছিলাম এরাই হবে হয়তো। কিন্তু মোর এইভাবে ঘুরে যাবে আগে ভাবিনি। তাহলে কাটা মাথা আর কলিজার সাথে রক্তাক্ত চাদর পেঁচিয়ে আপনিই পাঠাতেন? নিক ডিভান থেকে উঠে 2 কদম এগিয়ে আসে। হিংস্র পুরুষটা শান্ত অথচ গভীর গলায় বলে, অন্য কেউ করলে খুশি হতে? অ্যানি চিন্তার সাথে হাঁপিয়ে ওঠে, ঘন ঘন শ্বাস নিয়ে বলে, আমাকে আগেই ফলো করেছেন, টার্গেটে রেখেছেন আমাকে। তাহলে নিলাম থেকে কিনে আনাটা কায়াতের সাথে চ্যালেঞ্জ নয়, আপনার ইচ্ছে। আর সেদিন রাতে আপনি আমাকে প্রথম দেখেননি, বরং 2.5 বছর ধরে আমাকে ট্র্যাক করেছেন। নিক অ্যানির দিকে ঝুঁকে অ্যানির থুতনিটা ধরে মাথাটা উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলে, যে নারীকে 2.5 বছর ধরে প্রোটেক্ট করে আসছে, একদিনের ব্যবধানে সেই নারীকে কেউ কিডন্যাপ করেছে। এরপর তাকে আনা হয়েছে নোংরা পাচার কেন্দ্রে। সেখানে থেমে যায়নি, নিলামে তোলা হয়েছে তাকে। ধ্বংসলীলা তো সেদিনই চালিয়ে দিতাম। তবে মরবে তো সবাই। যেদিন নারীটাকে কিডন্যাপ করার দুঃসাহস দেখিয়েছে, সেদিনই একজনের মৃত্যুর ঘণ্টা বাজতে শুরু করেছে। সবার কাছ থেকে দলিলপত্র কাজের হিসাব নিয়ে প্রতিটা দেহের মাথা আলাদা করে সমুদ্রে ভাসাবো। শান্তভাবে ধ্বংসলীলা চালাতে একটু বেশি পছন্দ করি আমি। অ্যানি মুখ খুলে কিছু বলার জন্য নিক অ্যানির ঠোঁটের উপরে আঙ্গুল রেখে হিসিয়ে ওঠে। দেখতে পাচ্ছ না কন্ট্রোল হারিয়েছি? কথা বলছো কেন? অ্যানি বুকে ধাক্কা দিয়ে বলে, কিন্তু আমার প্রশ্ন শেষ হয়নি। শান্ত হয়ে বসুন, অসভ্য লোক। কথা শুনল না। অ্যানির ওষ্ঠ আঁকড়ে ধরে, অ্যানির চোখ মুখ খিচে ফেলে। নিকের হাত চলে যায় অ্যানির উন্মুক্ত কোমরে। অ্যানি শিউরে ওঠে। অ্যানি ধাক্কা দেয় ছুটার জন্য, কিন্তু পারল না শক্তিতে। নিক অ্যানিকে বিছানায় ছুঁড়ে ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায়। রমণীর ভয়ে গলা শুকিয়ে আসছে। নিক শার্টটাকে অবহেলিতভাবে ছুঁড়ে ফেলে। রমণীকে কিছু বলার সুযোগ দিল না, পুনরায় ওষ্ঠে মিলন ঘটায়। হিংস্র পুরুষটা শক্ত স্পর্শে অষ্টাদশে ছটফট করে। নিক বিরক্ত হয়ে বেল্ট দিয়ে হাত বেঁধে দেয়। অ্যানির চোখ নিরুপায়ে ঝলক।
দন্তের ঘর্ষণে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিক অ্যানির শার্টের বোতাম খোলার জন্য হাত রাখতে উচ্চ শব্দ করে ফোন বেজে ওঠে। নিকের কানে গেল না সেই ফোনের আওয়াজ। নিক ঠোঁট ছেড়ে গলায় নামতেই অ্যানি বলে, ফোন বাজছে। বাজুক। অ্যানি ব্যথায় ঠোঁট নাড়াতে পারছে না। ছাড়া পাওয়ার জন্য অস্থির গলায় বলে, মেহের নাকি অসুস্থ হয়ে পড়েছে। নিক থেমে যায়। মাথা উঁচু করে তাকাতেই অ্যানি ঠোঁট নাড়িয়ে বলে, ওর ব্রেন সমস্যা তো, শুনলাম ও নাকি অসুস্থ। নিক শ্বাস নিতে পারছে না। ঘন ঘন শ্বাস নিতে গিয়ে নিজেকে শান্ত করে। দ্রুত মোবাইলের কাছে যায়। ফোনে অধীরাজ নামটা ঝলমল করছে। অধৈর্য হয়ে ফোন রিসিভ করতে অধীরাজের অস্থির কণ্ঠ। বস, জেদ বাড়ির বাইরে এসেছে, একটা অঘটন ঘটাবে। আমার কথা তো জীবনও শুনবে না। নিক ঠোঁট চেপে ধরে প্রশ্ন করে, মেহের কি অসুস্থ? না বস, মেয়ের অসুস্থ হলে তো আরিফ স্যার জানতো। একদম সুস্থ সে। শিওর? জি বস। ওকে, আমি আসছি 10 মিনিটের মধ্যে। জেডকে ফলো করো। ওকে বস। ফোন কেটে মার্বেল মেঝেতে ছুঁড়ে ফেলে। এতটা শক্তি দিয়ে ফেলেছে যে মোবাইলের কোনো অস্তিত্ব হয়তো ঠিক নেই। অ্যানি শব্দে কেঁপে ওঠে। গ্যাংস্টার বস রাগে চুল টেনে ধরে নিজের। রাগটাকে সামলাতে না পেরে প্রগাঢ় ক্ষুব্ধতায় অ্যানির একটা বাহু শক্ত করে চেপে ধরে গর্জে ওঠে। You lie and deceive me, you fucking girl. ওকে নিয়ে মিথ্যা কেন বলেছিস? অ্যানি প্রতিটা ধমকে আবারও কেঁপে ওঠে। শান্ত গলায় বলে, নিক প্রেমিকা বলে খারাপ লাগছে? রুম কাঁপিয়ে হুঙ্কার দিয়ে ওঠে। এক ঝটকায় হাত ছেড়ে দিয়ে গলা চেপে ধরে। জাস্ট শাট আপ ইডিয়েট। এই পিচ্চি মেয়েটা আরিশের কলিজা। যখন আমরা পুরো অস্তিত্বহীন হয়ে পড়েছিলাম তখন দাদামশাই মানে এই মেয়েটার দাদা আমাদের আশ্রয় দিয়েছিল। ওর বাপ আমাকে নিজের সন্তানের মতো দেখেছে, অথচ ওর বাপ ছিল একজন স্মাগলার। ছোট্ট শিশু বাচ্চাটা আরিশকে একদিন ভাইয়া সম্বোধন করলো। আরিশের কঠিন মন গলল না, কিন্তু ধীরে ধীরে আরিশ কি মায়ায় পড়েছে উপরওয়ালা ভালো জানেন। অদ্ভুতভাবে সে আমাকে ভাই সম্বোধন করতো না। আমি আদর করতাম না প্রথম প্রথম। ওর মধ্যে নিজের বোনকে খুঁজে পেতাম। এরপর থেকে মায়া জন্মাতে থাকে। হয়তো আরিশ বোনের স্বীকৃতি দিয়েছে সেজন্য। একদিন হুট করে ওর বাবার গলিত লাশ পাওয়া যায়। কান্নায় ভেঙে পড়ে বাচ্চা মেয়েটা। এরপর থেকে আরিশের বোন হিসেবে বড় হতে থাকে। আরিশের কলিজাও। রক্তাক্ত হয়ে যখন আমি বাড়িতে ফিরতাম তখন ছোট ছোট হাত দিয়ে আমার রক্ত মুছে দিত। এমনভাবে দিত যে আমার কঠিন মন গলে যেত। বয়সের ব্যবধানে থাকা সত্ত্বেও আমাকে নাম ধরে রাখতো। পুরো রাত যখন জ্বরে ছটফট করেছি, রাতের অন্ধকারে এসে কপালে জলপট্টি দিয়ে দিত। এমনভাবে দুইজনকে দেখাশোনা করতো যেন আমাদের অভিভাবক। যদি সেখানে যেতাম তবে কোনোদিনও ক্ষুধার্ত ফিরে আসতে পারিনি। না খেলে কান্না শুরু করে দিত। আরিশ নিজের কলিজার টুকরো বোনের কথা ফেলতে পারতো না। খেয়ে আসতাম দুজনই। একদিন হুট করে জানতে পারি ওর ব্রেইন টিউমার। প্রাপ্ত বয়স হলে অপারেশন করাতে হবে, এর মধ্যে যাতে সে কোনো মানসিক ট্রমাতে না পড়ে। এতে ওর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা আমাকে জাহান প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে। যদি সে খারাপ হতো তাহলে কতটা থাপ্পড় যে আমার হাতে খেত তার হিসেব ছাড়া। কিন্তু তোমার ধারণাও নেই মেহের কতটা সরল। আমি কোনো রিয়াকশন দিতাম না। ধীরে ধীরে আমি ওর তীব্র আসক্তি হয়ে পড়ি। যে মেয়েকে আমি নিজের হাতে বড় করলাম সেই আমাকে ভালোবাসলো। কঠিনভাবে কিছু বলতে পারবো না। ওর কিছু হলে আরিশ ভেঙে যাবে। আর আরিশ। অ্যানি মিহি সুরে বলে, নিক আপনার বন্ধু কম কলিজার টুকরা ভাই। দাঁত পিষে গলা ছেড়ে দেয়। ইয়েস, মেহের আমাকে ভালোবাসে, সেটা ওর ব্যাপার। সময় হলে ওকে ভালো জায়গায় বিয়ে দেবো। কিন্তু ও আরিশের বোন ছাড়া আমার নজরে কিছুই নয়। অ্যানি প্রচুর অবাক হয়। এদের জীবন এমন জটিল কেন? প্রতিটা সম্পর্কের পেছনের রহস্যে ঘেরা। সে তো ভেবেছিল মেহের আরিশের রক্তের বোন, অথচ আজ শুনল অন্য কিছু। নিজেকে অপরাধী মনে হলো। গলার আওয়াজ নামিয়ে বলে, দুঃখিত, আমি জানতাম না মেহের এমন গুরুতর রোগে আক্রান্ত। একবার যদি সে জানে আপনি বিয়ে করেছেন তাহলে কি হবে ভেবেছেন? গা ছাড়া ভাব নিয়ে বলে, আই ডোন্ট কেয়ার। এর আগেই ওর অপারেশন হয়ে যাবে। আর ওর জীবনে আরিশ দাদামশাই এরা ছাড়া কেউ নেই। জানারও কোনো উপায় নেই। অ্যানি গলার স্বর শক্ত করে বলে, আপনার কল্পনাও নেই নিক জেভরান মেয়েটা ঠিক কতটা আত্মবিশ্বাস নিয়ে জীবন পার করছে। সহজ সরল মেয়েদের আঘাত করলে তারা ঠিক কতটা হিংস্র হয় ধারণা নেই আপনার। জানি না ভবিষ্যতে কি হবে, তবে অনেক কিছুই পাল্টাবে। দোয়া করি ভালো কিছু হোক।
অ্যানি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। শোনা গেল নিকের পায়ের শব্দ, বুঝতে পারলো কোনো কাজে বাহিরে গিয়েছে। নাজলি নিচের খোলা অংশে ডিভানে বসে চাউমিন নাড়াচাড়া করছে। একটা গার্ড থেকে মোবাইল ছিনিয়ে এনেছে জোর করে। শালার জিন্দেগি চতুর লোক, সব কিছুতে লক করে দিয়েছে। নাজলি খাওয়া বাদ দিয়ে প্রতিটা অ্যাপ চেক করছে লক খোলার জন্য। সামনে কারোর উপস্থিতি অনুভব করে বিরক্তি নিয়ে বলে, আরে বালের মোবাইল দিয়েছিস আমায়, সব কিছুতে লক কেন? ডিস্টার্ব না করে সরে দাঁড়াও। কিন্তু অবয়বটা সরল না। নাজলি বিরক্ত হয়ে পায়ের দিকে তাকায়। রেগে কিছু বলতে যাবে, মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে। চোখ দুইটা বড় বড় হয়ে যায়। আরিশের মুখটা রাগে লাল হয়ে আছে, হাতে চাবুক পেঁচানো। নাজলির শুকনো ঠোক গিলে আরিশ এক পা টেবিলের উপরে রেখে নাজলির দিকে ঝুঁকে পড়ে। চাবুক নাড়িয়ে বলে, নাজলি অসহায় মাথা নাড়ায়। না। তাহলে কেন বললে তুমি প্রেগনেন্ট? নাজলি হাসার চেষ্টা করে বলে, আর কখন বললাম প্রেগনেন্ট? মিথ্যে বলছেন কেন? আরিশ চোয়াল শক্ত করে বলে, জাস্ট শাট আপ। ফোনে নাটক কেন করেছো? জানো এর জন্য কত হেনস্থার মুখে পড়তে হয়েছে? ক্রিমিনাল লিডারকে একজন মেয়ে হেনস্থা করছে, বিষয়টা লজ্জাকর। আরিশ চাবুকটা হাতে নিয়ে নাজলির গলায় পেঁচিয়ে ফেলে। রাগে কিরমির করে বলে, ক্রিমিনাল লিডার হেনস্থা তোমার নাটকে নয়, সহ্যের সীমা অতিক্রম করেছো তাই। রক্ত নিয়ে খেলা যার প্রতিদিনের অভ্যাস, তাকে এক তুচ্ছ রমণী কিছুই করতে পারবে না। নাজলির শ্বাস বন্ধ হয়ে আসার অবস্থা। আরিশের দিকে তেজ নিয়ে বলে, অমানুষ একটা। চাবুক সরান বলছি, শ্বাস নিতে পারছি না। তো মরে যাও, নাকি প্রেগনেন্ট হওয়ার শখ আছে? তাহলে চলো শেষ ইচ্ছে পূরণ করে দেই, মিথ্যে নাটক সাজানোর শাস্তিও পেয়ে যাবে। নাজলির চোখ লাল হয়ে আসছে। অস্ফূর্তভাবে বলে, শান্তিতে থাকতে আপনাকে কোনো দিন দিব না। তার জন্য হাজারটা নাটক সাজানোর হলেও আমি সাজাবো। ঠকিয়েছেন আমাকে। প্রেগনেন্ট হওয়ার নাটক করেছি, বেশ করেছি, কিন্তু আফসোস আপনার চুপসে যাওয়া মুখটা দেখতে পারিনি। কথাটা বলে আরিশের দিকে তাকায়। আরিশের মুখ কেমন হিংস্র হয়ে আছে। আরিশ চাবুক গলা থেকে খুলে ফেলে দেয়। নাজলি যেন প্রাণ ফিরে পেল। গলায় ব্যথা হয়ে গেছে। ঠিক সেই সময় শোনা গেল আরিশের তিক্ত কথা, নাটক ছড়ানোর আগে এইটা আমাকে বললেই পারতে, স্পর্শ পেতে চাও। কামনায় ছটফট করছে মন, অনেকদিন ধরে কারোর ছোঁয়া। আরিশ বলতে পারল না। নাজলির হাতের থাপ্পড় বসে তার ডান গালে। আরিশ এখনো অন্য দুনিয়ায় আছে, বুঝতে পারছে না তার সাথে কি হয়েছে। নাজলি খ্যাপা বাঘিনীর মতো গর্জে ওঠে। নাজলির কণ্ঠ থেমে যায়। আরিশের শক্ত হাত চেপে ধরে নাজলির গলা, অন্য হাত চুলের মুঠি। আরিশ অতিরিক্ত রাগে কথা বলতে পারছে না। নাজলি আবছা আলোতে দেখছে লোকটাকে, কেমন ভয়ানক মানবে পরিণত হয়েছে। মুখ চোখ লাল হয়ে গিয়েছে। আরিশ গলায় চেপে ধরে দেয়ালের সাথে মেশায় কিরমিরিয়ে বলে, তুই নিজেও জানিস না ঠিক কোন জায়গায় আঘাত করছিস আমায়। কাঁচা ঘা আবার তাজা করে তুললি। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করেছে যারা, তাদের শরীরকে আমি অ্যাসিডে পুড়িয়ে মেরেছি। মরণ যন্ত্রণা এতটা তীব্র দিয়েছি যে প্রাণ ভিক্ষে চাওয়ার জন্য সুযোগ দেয়নি। তোকে বাঁচতে দেব ভেবেছিস? 2 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে যাবি। তবে এই বাংলোতে নয়, এই বাগান বাড়ির বাইরে যাবি। যদি আর কোনোদিন আমার দৃষ্টি সীমানার মধ্যে পড়িস, তবে সেদিন তোর শেষ দিন হবে। আরিশ এক ঝটকায় নাজলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বড় বড় পা ফেলে উপরে চলে যায়। নাজলি গলা ধরে দেয়াল ঘেঁষে বসে পড়ে। ফুঁপে ওঠে বিষাক্ত মন। নাজলি উঠে দাঁড়ায়। অনেকদিন পর দরজা খোলা দেখে তৃষ্ণার্ত মন আলোতে যাওয়ার জন্য ছটফট করে ওঠে। দৃষ্টি তুলে উপরে তাকায় রুমেরই দিকে। খালি পায়ে বের হয়ে যায় রুম থেকে। থাপ্পড়ের কারণে ঠোঁট ফেটে গিয়েছে। গার্ডরা আটকাতে আসলে নাজলি রক্তাক্ত চোখ নিয়ে তাকিয়ে বলে, গার্ডরা সরে দাঁড়ায়। নাজলি বেরিয়ে যায় ঘন গাছপালা দিয়ে সাজানো অশুভ বাগান বাড়ি থেকে। কোথায় যাচ্ছে জানা নেই, গন্তব্য কোথায় জানা নেই। আফ্রিকা সাম্রাজ্যের সব ওর অজানা। মস্তিষ্কে আসে নাভিদের নাম, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গভীর রজনী, নির্জন রাস্তা নিঃশ্বাস চেপে ধরে আছে। আবছা আলোয় পথের কিনারা আধো ছায়ায় ভেসে ওঠে, আবার মিলিয়ে যায় অদৃশ্যতায়। বাতাস থমকে গেলেও চারিদিক নিস্তব্ধ নয়।
ভিন্ন ভিন্ন প্রকার অস্পষ্ট গুঞ্জন অন্ধকারের বুক চিরে উঠছে, কখনো ক্ষীণ আবার কখনো হঠাৎ তীক্ষ্ণ। আলো অন্ধকারের দ্বন্দ্বে রাস্তা নিজে অচেনা হয়ে ওঠে। নীরবতার আড়ালে লুকানো এক অজানা আশঙ্কা বাতাসে জমে থাকে। পা ফেললেই রাতের গভীরতা আরও ঘনীভূত হয়ে গা ছমছমে শীতলতা ছড়িয়ে দেয়। রাস্তার একেবারে প্রান্ত ঘেঁষে এক রমণী নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আবছা আলোতে লাল কেশ চিকচিক করছে। নাজলি গুটিয়ে নেয় নিজেকে। হুট করে কানে আসে কোনো মেয়ের গোঙানির আওয়াজ। নাজলি রাতের অন্ধকারে ভয় পাচ্ছে প্রচুর। কলিজা পর্যন্ত কাঁপছে তার। আড়াল থেকে বের হয়ে সামান্য উকি দেয়। সামনে একটা গাড়ি রাখা কালো। গাড়িটা অসম্ভবভাবে নড়ছে। সামান্য এগিয়ে গিয়ে আড়ালে কান পাতে একজন পুরুষের ফুসফুস নিঃশ্বাসের শব্দ আর একজন নারীর গোঙানি। নাজলির পায়ের পাতাসহ পুরো শরীর শিরশির করে ওঠে। দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক জায়গায়। মস্তিষ্কে একটা শব্দই ঘুরছে, রেপ। নাজলির শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে। স্নায়ুগুলো যেন একে একে নিস্তেজ হয়ে পড়ছে। কিভাবে সে মেয়েটাকে বাঁচাবে? এই প্রশ্নটাই তার চেতনার ভেতরে বজ্রের মতো আঘাত হানছে। বুকের গভীরে থেকে নিঃশব্দ প্রার্থনা উঠে আসে, হে আল্লাহ, শক্তি দাও, সাহস দাও। জীবন যদি চলেই যায় তবু মেয়েটাকে বাঁচাতে হবে। এই একটিমাত্র সংকল্পই তাকে আঁকড়ে ধরে রাখে। তবু আতঙ্কের ভারে নাজলি জায়গা থেকে এক চুলো নড়তে পারে না। গোটা শরীর যেন শীতল পাথরের রূপ নিয়েছে। ইচ্ছে আছে কিন্তু শক্তি নেই। ঠিক তখনই গাড়ির সমস্ত নাড়াচাড়া থেমে যায়। এক অস্বাভাবিক নীরবতা চারিপাশ গ্রাস করে, আর সেই স্তব্ধতার বুক চিরে ভেসে আসে এক বিশ্রী অট্টহাসি। কি ভয়ঙ্কর সেই হাসি! শব্দের ভেতরেই যেন লুকিয়ে থাকে অশুভের ছায়া। শেষমেশ শুধু একটি শব্দে কানে এসে ধাক্কা খায়। নাজলি দুই হাতে কান চেপে ধরে। ফিনিশড শব্দটা তার মাথার ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। কি ফিনিশড? মেয়েটাকে কি মেরে ফেলেছে তাহলে? প্রশ্নের ভারে বুকের ভেতরটা হুহু করে ওঠে। মুহূর্তে নাজলি কান্নায় ভেঙে পড়ে। দুই হাত ছন্নছাড়া হয়ে চুলের মুঠি আঁকড়ে ধরে। এই যন্ত্রণার বাস্তবতাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে। বাঁচাতে পারল না সে। ঠিক তখনই দরজা খোলার কর্কশ শব্দ কানে আসে। ভয়ানক শঙ্কায় সে লুকানোর জন্য দৌড়ে ছুটে যায়। কিন্তু তার আগেই পেছন দিক থেকে নরপশুটার গগন কাঁপানো এক ডাক ভেসে আসে। সে ডাকে এমন হিংস্রতা যে শব্দই তাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ডাকটা শুধু এক ভয়ানক শব্দ ছিল না, এই শব্দটা এই মুহূর্তে নাজলির মেরুদণ্ড ছিঁড়ে ভেতরে ঢুকে যায়। শরীরটা মুহূর্তে পাথর হয়ে গেছে। মনের ভেতরে যে ভয় বর্তমানে সেটা শীতল সাপের মতো তার শিরা উপশিরায় পেঁচিয়ে ধরেছে। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠেছে। ঠোঁট দুইটা কাঁপছে অনবরত। নিঃশ্বাস থেমে আছে এক ফোঁটা শব্দের ভয়ে। অন্ধকারের বুকের মধ্যে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। এখানে একটিমাত্র শব্দই যথেষ্ট, সব কিছু উল্টে দেওয়ার জন্য। গলা শুকিয়ে আসছে তৃষ্ণায়। লোকটা ধীর পা তার দিকে এগিয়ে আসছে। লোকটা যত এগিয়ে আসছে নাজলির রক্ত যেন তত হিম হয়ে আসছে। সে পালাতে চাইছে কিন্তু আতঙ্ক এমনভাবে চেপে ধরেছে যে শরীর নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ভয় শক্তভাবে জামার একাংশ চেপে ধরে রেখেছে। জীবন রক্ষার্থে পালানোর জন্য মনে সাহস সঞ্চয় করে তোলে। যে করেই হোক এই জানোয়ারটার দৃষ্টিসীমানার বাহিরে যেতে হবে, না হলে তারও ঠিক সেই অবস্থা হবে যেমনটা কিছুক্ষণ আগে মেয়েটার হয়েছে। মেয়েটা গঙিয়েছে, চিৎকার করেছে, কিন্তু শুয়োরের বাচ্চা ছাড়েনি তাকে। মেয়েটার জায়গায় নিজেকে কল্পনা করতে আটকে ওঠে। চোখ মুখ খিচে বিড়বিড় করতে থাকে, শক্তি দাও আমাকে আল্লাহ, প্লিজ আমার সম্মান অক্ষত রাখো। জানোয়ারের হাতে নিজের বান্দাকে পিষে যেতে দিও না। সাহস দাও, শক্তি দাও। বিড়বিড় করতে করতে নাজলি দৌড় দিতে যাবে, এমন সময় গাড়ির হর্নের শব্দে আবারও থেমে যায়। সাহস করে অবশ হয়ে যাওয়া শরীরটাকে নড়ার জন্য সাহস যোগান করে। মৃতদৃষ্টিতে মাথা ঘুরিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। সাথে সাথে চোখে মুখে আশার আলো ফুটে ওঠে। যে লোকটা তার দিকে এগিয়ে আসছিল সে উল্টো ঘুরে গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। নাজলি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, এক দৌড়ে ঝোপের আড়ালে চলে যায়। গাড়ির আলোতে আলোকিত হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। সে ঝোপের আড়াল থেকে সামনের প্রতিটা দৃশ্য দেখতে থাকে। লোকটাকে দেখে সে অবাক হয়ে যায়। লোকটার এক হাত নেই। এই ভাঙা হাত নিয়ে মেয়েটাকে রেপ করেছে।
অথচ মেয়েটা নিজেকে বাঁচাতে পারল না। কুকুরের বাচ্চার কত ডিগ্রি উত্তেজনা হলে এই ভাঙা হাত নিয়ে ফুলের মতো নিষ্পাপকে অপবিত্র করে মেরে ফেলে। নাজলির আগে কাঁপছে রীতিমতো, ইচ্ছে করছে চাপাতি দিয়ে মেইন পয়েন্ট কেটে বিষাক্ত পোকা ছেড়ে দিতে, তাহলে কুলাঙ্গারের শিক্ষা হতো। ঠিক ততটা ছটফট করতো যতটা ছটফট মেয়েটা করেছে। নাজলি বড় বড় নিঃশ্বাস নেয়। গাড়ি থেকে নেমে আসে 3 জন শক্তপোক্ত দেহের যুবক। তাদেরকে চিনতে তার একটুও ভুল হয়নি। এমন নরকীয় ঘটনায় নিক আরিশ অধীরাজকে দেখে যেন আরও কেঁপে ওঠে। আরিশের রাগান্বিত মুখটার দিকে সে তাকায়। কেন জানি এই মুহূর্তে আরিশকে এখানে দেখে নাজলির রুহটা ছিঁড়ে যাচ্ছে। চোখের পাতা কাঁপতে কাঁপতে ভারী হয়ে আসছে তার। দৃষ্টির চারিপাশ ঝাপসা দেখতে পাচ্ছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে জানা নেই তার, শুধু দেখতে পাচ্ছে গাড়িতে পড়ে থাকা মেয়েটাকে 2 জন গার্ড নিয়ে যাচ্ছে। মেয়েটার নগ্ন শরীরের উপর একটা কালো চাদর রাখা হয়েছে। পুরো শরীর শিরশির করে ওঠে তার। আরিশের থেকে দৃষ্টি ঘুরিয়ে সে নিকের দিকে চাইল। নিক লোকটাকে কিছু একটা বলছে। নাজলির চোখ থেকে পানি পড়ছে অনবরত। অন্ধকারের মাঝেও সে অনুভব করছে ভয় কিভাবে তার শরীর দখল করছে।